আসসালামু আলাইকুম। আমি সালেহা খানম, সহকারী শিক্ষক, কুমিল্লা মডেল হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের যে টেক্সট বুকটা আছে এটা হাতে কাছে নাও এবং সপ্তম অধ্যায়টা সবাই খোলো। তাহলে আমরা আজকে আলোচনা করব সপ্তম অধ্যায়। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকে কি জানি যে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর যে কোনো সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। আর পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি স্বাধীন রাষ্ট্রের কিন্তু নিজস্ব সরকার ব্যবস্থা আছে। তারা সেই সরকার ব্যবস্থার মধ্যে কিন্তু তারা রাষ্ট্র বা দেশ পরিচালনা করে। সরকার ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে, আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ। এগুলির মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। আমরা কি জানি যে যে কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য নির্দিষ্ট কিছু নীতিমালা থাকে। সেই নীতিমালার ভিত্তিতেই কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়। স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের রাষ্ট্র সংবিধান প্রণীত হয়। আমি এই লাইনটা আরেকবার পড়ছি। স্বাধীনতার পর 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র প্রণীত হয়। এখানে একটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু থাকতে পারে যে কখন বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। তখন আমরা কি বলবো যে 1972 সালের নভেম্বর মাসে বাংলাদেশ সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিধান রয়েছে। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য নিয়মকানুন এবং কী ধরনের বিধিনিষেধ রয়েছে তা কিন্তু সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। এখন আসো আমরা সরকারের যে বিভিন্ন শ্রেণী বিভাগ আছে এই শ্রেণী বিভাগগুলোর একটু আলোচনা করি। টেক্সট বুকটা দেখো। রাষ্ট্রের অপরিহার্য 4টি মৌলিক উপাদানের একটি হচ্ছে কি সরকার। এটি রাষ্ট্রের হচ্ছে মূল চালিকা শক্তি। আমাদের যদি সরকার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র কিন্তু কোনোভাবেই চালানো সম্ভব নয়। এই জন্য রাষ্ট্রকে কী বলা হয়? সরকারের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া কিন্তু রাষ্ট্র চলে না। আমরা কি জানি যে আমাদের রাস্তাকে যে গাড়ি ঘোড়া দেখি এগুলো কিন্তু নির্দিষ্ট ইঞ্জিনের মাধ্যমেই চলে। যদি ইঞ্জিন না থাকে এই গাড়ি কিন্তু চলবে না, বা ইঞ্জিন নষ্ট হয়ে গেলে কিন্তু গাড়ি চলবে না। তেমনি আমাদের যদি সরকার ব্যবস্থা না থাকে তাহলে রাষ্ট্র কিন্তু কোনোভাবেই চলবে না। সরকার ব্যবস্থার উপরে কিন্তু রাষ্ট্রের সমৃদ্ধি, উন্নতি, অবনতি নির্ভর করে। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কাজগুলো থাকে এই সবগুলো কাজ কিন্তু সরকারের মাধ্যমে কিন্তু পালিত। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে শোনো যে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার যদি মুখ্য ভূমিকা পালন করলো, এখন সব দেশের রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা কিন্তু একরকম নয়। এক এক দেশের রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা হচ্ছে এক এক রকম। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরন এরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন করেছে। নিচে একটা শব্দ আছে যে আমাদের সরকার ব্যবস্থাটা কিভাবে পরিবর্তন হচ্ছে বা এগুলো কিভাবে শ্রেণী বিন্যাস করে সেটা কিন্তু নিচে লিপিবদ্ধ করা আছে। আবার একটু একে দেখাচ্ছি, প্রত্যেকে সবাই দেখো। প্রথম হচ্ছে আমাদের সরকার। সরকার হচ্ছে মূল চালিকা শক্তি। এখন এই সরকার বিভাগ, একটা হচ্ছে আমাদের গণতন্ত্র, একটা হচ্ছে আমাদের গণতন্ত্র, আরেকটা হচ্ছে একনায়কতন্ত্র। একনায়কতন্ত্র আমরা কি জানি যে জনগণ দ্বারা পরিচালিত যেটা এটা হচ্ছে আমাদের গণতন্ত্র। আর একজন ক্ষমতাধর ব্যক্তি দ্বারা পরিচালিত ক্ষমতা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র আবার দুইভাবে বিভক্ত। এটা হচ্ছে একটা হচ্ছে নিয়মতান্ত্রিক, এটা আবার আমাদের দুইভাবে বিভক্ত। একটা হচ্ছে আমাদের নিয়মতান্ত্রিক,
আরেকটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র, আরেকটা হচ্ছে আমাদের প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিকটা আবার হচ্ছে এই নিয়মতান্ত্রিকটা আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয়, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, একটা হচ্ছে এককেন্দ্রিক। আর প্রজাতন্ত্র হচ্ছে আবার এরকম দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের সংসদীয় সরকার, আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসিত সরকার, আর সংসদীয় সরকার হচ্ছে সরকারটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয়, আরেকটা হচ্ছে এককেন্দ্রিক। আর রাষ্ট্রপতি শাসিত সরকারটাও আবার দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, আরেকটা হচ্ছে আমাদের এককেন্দ্রিক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো যে আমাদের সরকার ব্যবস্থাটা প্রথমে কিভাবে, একটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, আরেকটা হচ্ছে আমাদের একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা। এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থাটা আবার দুই ভাগে বিভক্ত এখানে দেওয়া আছে। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থাটা আবার দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এখানে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে এককেন্দ্রিক। আর প্রজাতন্ত্রের যে সরকার ব্যবস্থা সেখানেও আবার সংসদীয় সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা এককেন্দ্রিক। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আর একটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, এই শ্রেণীবিন্যাসের যে ছকটা এটা বাসায় একটু লিখবে, তারপরে এই সরকার ব্যবস্থাগুলো কীভাবে ভাগ করে শ্রেণীবিভাগ করে দেওয়া আছে এটা একটু পড়বে। এখন আসো এই সরকার ব্যবস্থাগুলো সম্পর্কে আমরা একটু জানি। যেমন সরকার প্রধানত গণতন্ত্র, একনায়কতন্ত্র এই দুই ভাগে ভাগ করা যায়। আর গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে, এটা আমরা সবাই জানি। জনগণের এখানে সকল ক্ষমতা উৎস থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করেন, আর তাদের নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু সরকার গঠন বা রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশে এ ধরনের সরকার রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। সেখানে এক নয় বা এক দলের ইচ্ছা অনিচ্ছাতে রাষ্ট্র পরিচালিত হয়। আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা, কারণ এখানে গণতন্ত্রে কিন্তু মানুষ তার নিজস্ব মতামত প্রকাশ করতে পারে। সে তার পছন্দ কথা মানুষকে জানাতে পারে, অপছন্দ কথা মানুষকে জানাতে পারে। সে তার যোগ্য প্রতিনিধিকে সে নির্বাচিত করার ফলে দেখা যায় তারাই কিন্তু দেশ পরিচালনা করে। এতে করে কি হয়, জনগণ তাদের উপর আস্থা রাখতে পারে, তাদেরকে বিশ্বাস করে, দেখা যায় দেশের উন্নয়ন সাধিত হয়। আর একনায়কতন্ত্র ক্ষমতার মধ্যে যেহেতু একজন ব্যক্তি বা একটা দল শাসন করে, দেখা যায় এইসবের উপর কিন্তু মানুষের আস্থা কম থাকে। এই ধরনের সরকার ব্যবস্থা কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। 2 নম্বরটা দেখো, এখানে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারের দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রাজতান্ত্রিক আর সরকার, একটা হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার, যেটা আমরা আগেই বলেছিলাম। যে সরকার ব্যবস্থা রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন এটা হলো রাজতন্ত্র। যেমন তার যে একবার ক্ষমতার মধ্যে ছিল তারই উত্তরসূরি দেখা যায় পরবর্তীতে একই ক্ষমতার প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে রাজতন্ত্র। বর্তমানে 2-1টি সৌদি আরব ব্যতিক্রম ছাড়া সরাসরি রাজতান্ত্রিক সরকার খুব একটা নেই। সৌদি আরবে দেখা যায় যে এই রাজতান্ত্রিক সরকার ব্যবস্থাটা কিন্তু একটু বেশি।
কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রে অতীতে ধরে রাখা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে, যেমন গ্রেট ব্রিটেন। অন্যদিকে জনগণের ভোটে যে সকল সরকার রাষ্ট্রপতি নির্বাচিত হন সেই সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। 3 নম্বরটা দেখো, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার বিভাগে ভাগ করা যায়, যেমন একতান্ত্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এটা আমরা আগেও বলেছি। এছাড়া দেখো আমাদের যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক রাষ্ট্রপতি শাসিতের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কিন্তু আমাদের রয়েছে। এখন আসো আমরা জানি যে বাংলাদেশের সরকার পদ্ধতিটা আসলে কি। বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। আমরা কি জানি, আমাদের দেশে যে সরকার ব্যবস্থা আছে সেখানে সংসদীয় ব্যবস্থা থাকে। প্রতিটি জেলার দেখা যায় যে সাংসদরা এখানে একসাথে বসে কাজ করে। এদেরকে পরিচালনা করার জন্য একজন রাষ্ট্রপ্রধান কিন্তু থাকে। এছাড়া আমাদের দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় কি মূলনীতিগুলো আছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমরা জানি যে বাংলাদেশ সংবিধান কখন গৃহীত হয়েছে, 1972 সালের নভেম্বর মাসে। আর এই 1972 সালের মূল সংবিধান এবং সংবিধানের 15 সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। আচ্ছা, আমরা কাজের মাধ্যমে একটু লিখে নেই, তাহলে আমরা আমাদের বুঝতে একটু সুবিধা হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলো কি? রাষ্ট্রীয় মূলনীতিগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মূলনীতিটা লেখো এখানে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মূলনীতি। প্রথমে হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। তারপর হচ্ছে আমাদের সমাজতন্ত্র, তারপর হচ্ছে আমাদের সমাজতন্ত্র, তারপর হচ্ছে আমাদের গণতন্ত্র, এই পাশে হচ্ছে আমাদের গণতন্ত্র, আর এখানে হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতা। এখন আসো আমরা জানি জাতীয়তাবাদটা আসলে কি। একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধভাবে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংস্কৃতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এখন যদি তোমাদেরকে প্রশ্ন আসে জাতীয়তাবাদ কি, তখন আমরা কি লিখবো? তখন হবে একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যাদের মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে তাই হচ্ছে জাতীয়তাবাদ। তারপরে এখানে আছে আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তারপর আসছে আমাদের কি গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তারপরে হচ্ছে আমাদের মূলনীতির মধ্যে আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা এখানে এই সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা প্রথমে কি জানলাম? আমরা জানলাম সরকারি শ্রেণী বিভাগ। সরকারি যে শ্রেণী বিভাগগুলো আছে সেটি সম্পর্কে আমরা জানতে পারলাম। বাংলাদেশের সরকার পদ্ধতিটা আসলে কি,
সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এবং বাংলাদেশের রাষ্ট্রের যে মূলনীতিগুলো, যেমন এখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ সম্পর্ক কিন্তু আমরা জানতে পারলাম। এছাড়া আমাদের আরও কিন্তু রয়েছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, আমাদের যে সংবিধান যেটা আমাদের রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে, এই সংবিধানের কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সংবিধানের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে গণপ্রজাতন্ত্রের সরকার, সংসদীয় সরকার, লিখিত সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্রধর্ম, জাতীয়তা, এককেন্দ্রিক সরকার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, মৌলিক অধিকার, আর জনগণের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সর্বজনের ভোটাধিকার, নির্বাচন অনুষ্ঠান ও সংবিধান সংসদ। এইগুলো নিয়ে আমরা পরে ক্লাসে আলোচনা করব। উপরে আমরা যেটুকু আলোচনা করেছি এর মাঝে একটা তোমাদেরকে আমি সিমিপির প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা প্রত্যেকে প্রশ্নটা লিখে নেবে। প্রত্যেকে যার যার খাতাগুলো খুলে প্রশ্নটা লিখে নেবে। সবাই প্রশ্নটা একটু সৃজনশীল প্রশ্ন লেখা। প্রশ্ন 1, এখানে লেখা আছে রফিক সাহেব স্থানীয় সরকারের একজন জনপ্রতিনিধি। তিনি পরোক্ষভাবে নির্বাচিত হন। নির্বাচিত হন। নির্বাচিত হয়ে তিনি আবাসিক হোটেল তৈরি, ও নৈশ বিদ্যালয় পরিচালনা সহ বেশ কিছু কাজ করে। এখানে প্রশ্ন হলো বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ রয়েছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বরটা হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত সরকার, স্থানীয় সরকার কোনটি? স্থানীয় সরকার কোনটি ব্যাখ্যা করো। 4 নম্বরটা হচ্ছে জনপ্রতিনিধি হিসেবে রফিক সাহেবের সম্পাদিত কাজগুলো যথেষ্ট বলে
যথেষ্ট বলে মনে করো কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখো। যুক্তি তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা এখানে নমুনা প্রশ্ন তোমাদেরকে আপা দিলাম। এগুলো ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের থাকতে পারে। তো আজকে আমরা এখানে শেষ করব। যেহেতু এই অধ্যায়টা একটু বড়, আমি পরবর্তীতে এই অধ্যায় নিয়ে আমরা ক্লাস করব। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর বাসায় একটু পড়বে। তোমরা জানো যে বর্তমানে করোনা পরিস্থিতির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। তোমরা ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবে না। আর যদি নিতান্ত কোনো প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, নিয়মিত সাবান পানি এবং হাত স্যানিটাইজ করবে। আর বাসায় বসে পড়াশোনা করবে, নিয়মিত সুষম খাবার খাবে। আর আমাদের যে অনলাইনে যেসব শিক্ষকরা তোমাদের ক্লাসগুলো দিচ্ছে, তোমরা এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকে দেখবে আর বাসায় বসে বসে পড়াশোনা করবে। করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে কিন্তু বিদ্যালয় খুলে দিবে। যথাসময় কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাসাইনমেন্টগুলো যে দিচ্ছে, অ্যাসাইনমেন্টগুলো কিন্তু নিয়মিত স্কুলে জমা দিবে। তো সবাই সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালাম।